দর্শক, একমাত্র আপনি পারেন আপনার জীবন পরিবর্তন করতে। দর্শক, এখানে আমাকে অনেকে ফোন করে বলছেন আমি ফেলিওর, আমি অনেক রকম ব্যবসা করে দেখেছি, আমি ব্যবসায় সাকসেস নয়, আমি ফেলিওর। দর্শক, আপনি ফেলিওর মানে সাকসেস আপনার কাছাকাছি অপেক্ষা করছে। ব্যর্থতাই হচ্ছে সাকসেসের ফার্স্ট স্টেজ। ব্যর্থতার কাছে হার মানলে হবে না দর্শক, ব্যর্থতাকে হারিয়ে দিতে হবে। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমি একটি আজকে ছোট দেশের গল্প বলবো। একটি ছোট দেশের জনসংখ্যা খুবই কম কিন্তু বিজনেসে সাকসেস। জাপান নিয়ে আলোচনা করব। জাপান এবং জাপানের সঙ্গে ইন্ডিয়ার তুলনা করব, ইন্ডিয়ার সঙ্গে জাপানের তুলনা করব। দর্শক, জাপানের জনসংখ্যা হচ্ছে 12,37,00,000। জাপানের জনসংখ্যা 12,37,00,000। জাপানের জিডিপি 4.39 ট্রিলিয়ন। জাপানের জিডিপি হচ্ছে 4.39 ট্রিলিয়ন। ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 146 কোটি আর ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 4.3 ট্রিলিয়ন। ইন্ডিয়ার জিডিপি 4.3 ট্রিলিয়ন। ইন্ডিয়ার জনসংখ্যা জাপানের থেকে অনেক বেশি হওয়ার পরেও কেন ইন্ডিয়ার জিডিপি জাপানের থেকে কম? জাপানের জনসংখ্যা হচ্ছে 12,37,00,000। ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে 146 কোটি। জাপানের জিডিপি হচ্ছে 4.39 ট্রিলিয়ন। ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 4.3 ট্রিলিয়ন। জাপানের থেকে ইন্ডিয়ার জনসংখ্যা অনেক বেশি, তারপরেও কেন জাপান ইন্ডিয়া থেকে অনেক আগে আছে? দর্শক, এবারে জিডিপি কে যদি ভাগ করে দেওয়া হয়, ইন্ডিয়ার জিডিপি, ইন্ডিয়ার 146 কোটি জনসংখ্যাকে যদি এই জিডিপি কে ভাগ করে দেওয়া হয়, মাথা প্রতি কত করে ভাগ পাবে? কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং জাপানের জিডিপি, জাপানের জনগণকে যদি ভাগ করে দেওয়া হয়, মাথা প্রতি কত করে পাবেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন। দর্শক, এরকম কেন হয়েছে জানেন? জাপানে এক্সপোর্টার বেশি, ইম্পোর্টার বেশি। জাপানের এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে বিজি থাকেন। জাপানিরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, এই জন্য তো জাপানিরা এত এগিয়ে আছেন। ইন্ডিয়ার জিডিপি এত কম কেন? ইন্ডিয়ার জনসংখ্যার তুলনায় এত কম কেন? ইন্ডিয়ানরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে ভয় পায়। আপনি তো দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন। এক সময় ভারতবর্ষ ছিল সোনেকা চিড়িয়া, কিন্তু সেই সোনেকা চিড়িয়া আজ পিছিয়ে পড়ছে। কেন জানেন? পিছিয়ে পড়ছে না, পিছিয়ে রাখা হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে জনগণ, জনতা, জনতা জনার্দন এর জন্য দায়ী। সেই জন্য বলছি দর্শক, বারবার বলছি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনার যদি দোকান থাকে, যে কোনো দোকান আপনার থাকতে পারে, আপনার কসমেটিক্স এর দোকান থাকতে পারে, ইমিটেশন জুয়েলারির দোকান হতে পারে, গার্মেন্টের দোকান হতে পারে, ফার্টিলাইজারের দোকান হতে পারে, আপনার যে ব্যবসা আছে, আপনার এগ্রিকালচারের দোকান হতে পারে, যে ব্যবসা আপনি বর্তমানে করছেন, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনি জব করছেন, চাকরি করছেন, আপনার চাকরির সঙ্গে সঙ্গে 1 ঘন্টা সময় বার করে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করুন। কারণ এই ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, ফার্নিচার করতে হবে না, গোডাউন ঘর করতে হবে না। আপনি আপনার বাড়িতে বসে পার্ট টাইমেও এই ব্যবসাকে শুরু করতে পারবেন। প্রতিদিন 1 ঘন্টা ডিউটি করে, 1 ঘন্টা সময় দিয়ে আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন। একটি স্মার্টফোন থাকলে আপনি এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। এখনো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে ভয়। দর্শক, আপনার মনে যে ভয় কাজ করছে, সেই ভয়কে আমি দূর করব। এই ভয়কে দূর করার জন্য আপনারা আমার ধর্মতলা অফিসে এসে ফিজিক্যালি মিটিং করুন। আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে আপনার মনে যে ভয় কাজ করছে, সেই ভয়কে আমি দূর করে দেব। আমি একটি ছোট্ট গল্প বলছি। ইন্ডিয়ার এক ভদ্রলোক জাপানে জব করতেন। কি করতেন? ইন্ডিয়ার এক ভদ্রলোক জাপানে জব করতেন। সেই জব করার সময় ওই ইন্ডিয়ান ভদ্রলোকের একজন রিলেটিভ জাপানে বেড়াতে গিয়েছিলেন। মানে যে জাপানে যে ভদ্রলোক জব করতেন, সেই ভদ্রলোকের একজন রিলেটিভ জাপানে বেড়াতে গিয়েছিলেন। এবার আপনারা সকলেই জানেন ইন্ডিয়ানরা দুপুর বেলায় 1-2 ঘন্টা ঘুমোতে পছন্দ করে, কিন্তু জাপানিরা হচ্ছেন কঠোর পরিশ্রমী। এবার ওই ভদ্রলোকের কাছে বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে উনি তো যেখানে জব করেন সেই জবের জায়গায় চলে গেছেন। যে ভদ্রলোক ইন্ডিয়া থেকে বেড়াতে গেছেন, উনি দুপুর বেলায় নাক ডেকে ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তখন এক জাপানি দেখে ফেলেন দুপুর বেলায় ঘরের মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছেন। আরেকজন জাপানি আসে, বলছে ভাই কি দেখছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি দেখছিস? সে বলছে ইন্ডিয়া থেকে একজন গাধা এসেছেন, গাধা দুপুর বেলায় ঘুমাচ্ছে। দেখুন, এরকম 1-2 করে কয়েক হাজার জাপানি তার ঘুমানো দেখার জন্য সেখানে দাঁড়িয়ে আছে। দর্শক, ঘুমানো দেখছেন। জাপানিরা জানে না যে দিনের বেলায়, দুপুর বেলায় নাক ডেকে ঘুমায়, এরকম জাপানিরা জানেই না। দর্শক, আপনারা সকলেই জানেন হিরোশিমা নাগাসাকি শহর, একসময় হিরোশিমা নাগাসাকি শহর আমেরিকার নেতৃত্বে আমেরিকার সেনাবাহিনী পরমাণু বোম ফেলে পুরো শহর দুটিকে
ধ্বংস করে রে। তারপরেও কেন জাপানি বিজনেসে ফার্স্ট পজিশনে আছে? তারপরেও কেন জাপানিরা এত ধনী? দর্শক, কারণ জাপানিরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। জাপানিরা আপনাদের মতো লোকাল ব্যবসা করে না। জাপানিরা আপনাদের মতো লোকাল ট্রেনে ট্রাভেল করে না। দর্শক, জাপানিরা বুলেট ট্রেনে ট্রাভেল করে। এখান থেকেই প্রমাণিত হয় যে ব্যর্থতায় হচ্ছে সাকসেসের ফার্স্ট স্টেজ। জাপানিরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন একটি দেশ ধ্বংস হয়ে যাওয়ার পরেও সে দেশ আবার পৃথিবীর সেরা হতে পারে। ওকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। দর্শক, বাঙালিদের কবে হুঁশ হবে, কবে বুদ্ধি হবে, কবে জ্ঞান হবে? বাঙালিরা আর কতদিন সেই মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন? বাঙালিরা আর কতদিন সেই লোকাল বাসে ট্রাভেল করবেন, লোকাল ট্রেনে ট্রাভেল করবেন? এখানে জাপানিদের দেখে শেখা উচিত। জাপান এক সময় ধ্বংস হয়ে গিয়েছিল, বেশি দিন আগের কথা নয়। দর্শক, ইন্ডিয়াতে তো কোনো ঝামেলা হয়নি, কোনো গন্ডগোল হয়নি, তারপরেও কেন ইন্ডিয়া পিছিয়ে? আরে দর্শক, ইন্ডিয়ার কি 146 করোড় মানুষ হাতে চুরি পরে বসে আছে? ইন্ডিয়ার 146 করোড় জনসংখ্যা কি করছেন? নাকি হাতে চুরি পরে বসে আছে? দর্শক, মানুষ চেষ্টা করলে সবই করতে পারে। পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন। জাপানি পারলে ইন্ডিয়ান কেন পারবে না? চায়না যদি পারে, আমেরিকা যদি পারে, লন্ডন যদি পারে, কুয়েত যদি পারে, কাতার যদি পারে, দুবাই যদি পারে, তাহলে বাঙালি ইন্ডিয়ানরা কেন পারবেন না? জাপানকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। পৃথিবীর মধ্যে সব থেকে যে গড় আয়ু, সেই গড় আয়ুতে জাপানিরা 1 নম্বরে আছে। দর্শক, 1 নম্বরে আছে। মানে জাপানি মানুষ সব থেকে বেশি দিন বেঁচে থাকে। জাপানিদের দেখে অনেক কিছু শেখার আছে। দর্শক, যে দেশ একসময় ধ্বংসে পরিণত হয়েছিল, সেই দেশ কি করে ইন্ডিয়ার থেকে আগে মানুষ দেখে শিখে অ্যামাজনকে দেখে ফ্লিপকার্ট এসেছে, কেএফসি কে দেখে ডোমিনো এসেছে, এয়ারটেল কে দেখে জিও এসেছে। দর্শক, মানুষ দেখে শিখে। আপনারা বারবার বিভিন্ন ভিডিওতে দেখছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করা হচ্ছে, তারপরেও আপনারা সেই লোকাল ব্যবসা নিয়ে পড়ে আছেন। দেশের ডেভেলপে আপনি অংশগ্রহণ করছেন না। আরে দর্শক, দেশের ডেভেলপে কি শুধু সেনাবাহিনী অংশগ্রহণ করবে? আপনার মতো মানুষরা কি অংশগ্রহণ করবেন না? দর্শক, দেশ সেবার কাজ দুরকম ভাবে করা যায়। একটি হচ্ছে আপনি আর্মিতে জব করে, সেনাবাহিনীতে জব করে আপনি দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন। অপর সিস্টেমটি হচ্ছে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে বিদেশ থেকে প্রচুর পরিমাণে ডলার এনে নিজেকে দেশ সেবার কাজে নিয়োজিত করতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এবং দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত করুন। দর্শক, বিভিন্ন জায়গায় আমি সোশ্যাল সাইটে দেখতে পাচ্ছি প্রচুর গন্ডগোল ঝামেলা হচ্ছে। বিভিন্ন পলিটিশিয়ানরা বিভিন্ন জায়গায় গন্ডগোল ঝামেলা লাগিয়ে দিচ্ছে। যেখানে এই গন্ডগোল ঝামেলাগুলো হচ্ছে তাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে যারা এসসি ঘরে বসে বসে এই গন্ডগোল ঝামেলাগুলো লাগিয়ে দিচ্ছে, তাদের দোষ। দর্শক, আমাদের ধর্মতলায় যখন মিটিং আসে, সেই মিটিং এ দেখতে পাই হোমের চপ্পল পায়ে দিয়ে স্লিপার পরে ধর্মতলায় মিটিং এসেছে, তাদের চপ্পলের দল দড়ি দিয়ে বাঁধা আছে। দর্শক, দড়ি দিয়ে বাঁধা আছে। পুলিশ যখন লাঠি চার্জ করছে তখন ছত্রভঙ্গ হয়ে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে। দর্শক, আর যারা এই মিটিং মিছিল গুলোকে পরিচালনা করছে তারা সব এয়ার কন্ডিশন ঘরে বসে বসে মজা দেখছে। দর্শক, মজা দেখছে। বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন রকমের ঝামেলা হচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? এগুলো করানো হচ্ছে যেন আপনারা পিছিয়ে থাকেন, আপনারা যেন সারা জীবন গরিব হয়ে থাকেন। আপনাদের গরিব করে রাখার জন্য এগুলো ঘটানো হচ্ছে। আপনাদের পয়সা হলে তো আপনারা তার পেছনে ছুটবেন না। আপনাদের যদি পয়সা হয়ে যায় তাহলে আপনারা তো আর সেসব নেতা মন্ত্রীদের পিছনে আপনারা ছুটবেন না। সেই জন্য কি করা হচ্ছে? এখানে বিভিন্ন রকম রিসারিসি করিয়ে গন্ডগোল ঝামেলা করিয়ে তারা তাদের নিজেদের ব্যবসাকে করে নিচ্ছে। আপনার ব্যবসাকে ডাউন করে তারা তাদের নিজেদের ব্যবসাকে করে নিচ্ছে। দর্শক, কারো কথায় কর্ণপাত না করে কালকে আজকে এখন থেকে শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন। পৃথিবীর 200+ কান্ট্রিতে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি পার্ট টাইমে করতে পারবেন, ফুল টাইমে করতে পারবেন। আপনার অবসর সময়ে মাত্র 1 ঘন্টা সময় দিয়ে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। দর্শক, আপনারা কি জানেন বিধানসভা এবং পার্লামেন্টের এসব নেতা মন্ত্রীরা আছেন, তারা একই টেবিলে বসে দুপুরে লাঞ্চ করে? কারণ বিধানসভা এবং পার্লামেন্টের যে ক্যান্টিন, সেই ক্যান্টিন আলাদা করে করা হয়নি। সমস্ত কাস্টের এবং সমস্ত পার্টির জন্য একটাই ক্যান্টিন, একই ক্যান্টিন। সেই ক্যান্টিনে বসে সমস্ত নেতা মন্ত্রীরা লাঞ্চ করছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে গল্প করছেন। দর্শক, গল্প করছেন। এ পার্টির নেতা ও পার্টিকে বলছেন যে ভাই তোর ছেলে পিলে কেমন আছে? ও বলছে ভাই আমার ছেলে লন্ডনে পড়ছে, ভালো আছে।
কেউ বলছে আমার ছেলে ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছে, কেউ বলছে আমার ছেলে আমেরিকায় পড়াশোনা করছে। দর্শক, আপনাদের বারবার বলছি, আবার বলছি, আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। কোনো গুজবে কান দেবেন না, কারো কথায় কান দেবেন না। আপনি যদি কারো কথায় কান দিয়ে, কোনো গুজবে কান দিয়ে ওই ঝামেলার সঙ্গে যদি আপনি জড়িত হন, আপনার ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে দর্শক। সেই জন্য বলছি দর্শক, কারো কথায় কান দেবেন না। আপনার লোকালে যেসব প্রোডাক্ট আছে, যেমন ধরুন শহরের তুলনায় গ্রামের দিকে যেসব কৃষক আছেন তাদের এক্সপোর্টে প্রচুর সুযোগ। আপনার লোকালে যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলোকে এক্সপোর্ট করে দিন। আপনার লোকালে যে অসংখ্য প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলোকে আপনি এক্সপোর্ট করে দিন পৃথিবীর 200+ কান্ট্রিতে। যার যে দোকান আছে সেই দোকানের সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে পার্ট টাইমে শুরু করতে পারবেন। কারণ কেন পার্ট টাইমে পারবেন আমি বলে দিচ্ছি আপনাদের। মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার জন্য আপনাকে কোনো দোকান ঘর, গোডাউন ঘর বা কিছু এক জায়গায় চুপচাপ বসে থাকতে হবে না। আপনাকে প্রথমে একটা সাপ্লায়ার রেডি করে রাখতে হবে, যে সাপ্লায়ার কাছ থেকে আপনি মালটা পারচেস করবেন, কিনবেন, সেরকম একজন সাপ্লায়ারকে আপনাদের ঠিক করে রাখতে হবে। তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ার ফাইন্ডিং করতে হবে। বায়ার ফাইন্ডিং এর 14টা ফর্মুলা আছে বা 14খানা স্টেপ আছে, সেই স্টেপ ধরে 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 আপনাদের বায়ার ফাইন্ডিং করতে হবে। এবার বায়ার ফাইন্ডিং করার পরে যখন অর্ডার কনফার্ম হয়ে যাবে, তখন সেই যে আপনার সঙ্গে সাপ্লায়ারের সঙ্গে সেটিং আছে, সেই সাপ্লায়ারের কাছ থেকে মালটাকে পারচেস করে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। মানে এখানে বায়ার আপনাকে বায়ারের সঙ্গে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিতে হবে। বায়ারের সঙ্গে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার পরে মালটাকে পারচেস করে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এখানে আপনাকে কোনো দোকান ঘরও করতে হচ্ছে না, গোডাউন ঘরও করতে হচ্ছে না, এখানে আপনাকে কিছুই করতে হচ্ছে না। আপনি মালটাকে কোনো সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করে এক্সপোর্ট করে দিতে হচ্ছে। আর আপনি যদি লোকালে দোকান করেন, সে দোকান করলে পারে আপনাকে সেই দোকানে সারাদিন বসে থাকতে হবে। তারপরে আপনার কাস্টমার আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নেই। আর ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে আনলিমিটেড মার্কেট, ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেট, সারা পৃথিবী জুড়ে মার্কেট। আমেরিকার বাজার খারাপ হলে ইউরোপের বাজার ভালো হবে, জাপানের বাজার খারাপ হলে লন্ডনের বাজার ভালো হবে, বাংলাদেশের বাজার খারাপ হলে সিঙ্গাপুরের বাজার ভালো হবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। কোন কান্ট্রির বাজার খারাপ হলে কোন কান্ট্রির বাজার ভালো হবে। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। এখন তো বর্ষার সিজন আসতে চলেছে, অনেকে তাদের দোকানে বসে বসে কান্নাকাটি শুরু করে দেবে, যে আমার বাজার খারাপ, আমার বাজার ঠিক চলছে না, বৃষ্টির দিনে বাজার খারাপ চলছে, এরকম ভাবে অনেকে কান্নাকাটি শুরু করে দেবেন। কিন্তু আপনি যদি এক্সপোর্টের ব্যবসা করেন, আপনার লোকাল ব্যবসার বাজার খারাপ হলে এক্সপোর্টের বাজার খারাপ হবে না। কারণ এক্সপোর্টের সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। কোন কান্ট্রির বাজার খারাপ হলেও কোন কান্ট্রির বাজার ভালো হবে। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনার লোকাল প্রোডাক্টকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।